আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে টম অ্যান্ড্রুস বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সম্মেলন দীর্ঘায়িত সংকটের একটি সুস্পষ্ট সমাধানের পথ তৈরি করবে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, আশ্রিত রোহিঙ্গাদের জন্য সাম্প্রতিক আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য ও শিক্ষা সহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়ছে। রোহিঙ্গা ইস্যুতে আগামী 25 আগস্ট কক্সবাজার অনুষ্ঠিতব্য স্টক হোল্ডারদের সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন অ্যান্ড্রুস। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ এবং জমার প্রক্রিয়া শেষ হয়েছে ইতোমধ্যেই। সকাল থেকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন প্রার্থীরা। ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেয়ায় অযোগ্য 12 জন প্রার্থী সকাল 11টা পর্যন্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। আগামী 24 আগস্ট এসব আপিলের নিষ্পত্তি করে প্রার্থীরা ফেরত পাবেন কিনা তা জানিয়ে দেবে কমিশন। আর জুমার নামাজের পর বিভিন্ন পদপ্রার্থীরা ভোটের প্রচারণায় নামবেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতি দেখছেন? আজকে কিন্তু যে তালিকা কালকে প্রকাশ হয়েছিল তাতে কিন্তু 47 জন প্রার্থীর যে নামের ত্রুটি বা তাদের যে ক্রমিক নং ত্রুটির কারণে কিন্তু 7 জনের প্রার্থীতা তাদের লিস্টে তালিকাভুক্ত হয়নি। তারা আসলে এখানে এসেছেন সিনেট হলে, এখানে ডাকসু কার্যালয়ের সামনে, এবং সকালে 12 জনের মতো এখানে এসেছিলেন তাদের প্রার্থীতা যাতে ফিরে পাওয়া যায় সেই জন্য। এবং তারা কথা বলেছেন, এখানে সিনেটের যারা ডাকসুতে নির্বাচনে যারা রয়েছেন তারা বলেছেন যে নাম বা এই সব কারণে কিন্তু 47 জনের প্রার্থীতায় তালিকায় করা হয়নি। তাদেরকে পরবর্তীতে তাদের নাম যাচাই বাছাই করে ক্রমিক কোনো যদি ভুল ত্রুটি না থাকে সেভাবেই তাদের প্রার্থীতা দেওয়া হবে। এবং সকাল পর্যন্ত 12 জন এসেছে 47 জনের মধ্যে। তাদের সঙ্গে আমরা কথা বলছে যে আসলে ভোটার তালিকায় তাদের প্রার্থীতা না পেয়ে তারা আসলে এখানে আসেন এবং পরবর্তীতে তারা কথা বলেছেন এবং তাদের পর্যায়ক্রমে যদি কোনো ভুল ত্রুটি না থাকে সেভাবে তাদের এই প্রার্থীতা পরবর্তীতে দেওয়া হবে। এবং জুম্মার নামাজের পরে কিন্তু বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে ছাত্র দলের, এখানে তারা সমাবেশ করবে এবং পরবর্তীতে যারা এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তাদের প্রত্যাশা যে রাজনীতি মুক্ত একটি ডাকসু নির্বাচন যদি হয়, যাতে করে কোনো ধরনের কোনো রাজনৈতিক দ্বারা এই ডাকসু প্রভাবিত না হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ডাকসু থেকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মৃতের সংখ্যা দাঁড়ালো 110 জনে। এর মধ্যে রাজশাহীতে 2 জন ও ঢাকায় 3 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 311 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এবছর মোট ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে 27,782 জনে। সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে, এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। মৃত্যুর দিক থেকেও এ দুটি অঞ্চল শীর্ষে রয়েছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওর 18 তারিখে ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে। আমরা প্যারেন্টস, আমাদেরও একটা ভীতি কাজ করতেছে, বাচ্চার যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে। আমার খুব জ্বর থাকে আর দুর্বল লাগে, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। খুবই অল্প দিনে অনেক সুস্থ হয়েছে। এখানকার চিকিৎসা আসলে খুবই ভালো। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বেশিরভাগ রুগী আসছে জ্বর নিয়ে। যে সাসপেক্টেড ডেঙ্গুগুলো আছে সেই পেশেন্টগুলো আমরা ভর্তি রাখছি এবং ম্যানেজমেন্ট করছি। ঊর্ধ্বগতির বাজারে নেই কোনো স্বস্তির খবর। মসুর ডাল প্রতি কেজিতে বেড়েছে 30 টাকা, আটার দাম কেজিতে বেড়েছে 8 টাকা। এই অজুহাতে দোকানগুলোতে নেই পর্যাপ্ত আটাও। 100 টাকার নিচে বাজারে মিলছে না কোনো সবজি। বাজারে আমদানির ঘাটতি না থাকলেও বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে পর্যাপ্ত আমদানি না হওয়ায় বেড়েছে দাম।
এমন অবস্থায় বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষদের। ঊর্ধ্বগতিতেই চলছে চালের বাজার। গরিবের আমিষ খাত ডিমের বাজারেও নেই স্বস্তি। প্রতি ডজন ডিমের দর 150 টাকা। আগের সপ্তাহ থেকে ব্রয়লার ও সোনালির দামও বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। এমন যখন বাজারের অবস্থা, ভোক্তারা বলছেন নজরদারির অভাবেই নিয়ন্ত্রণে নেই বাজার দর। আমদানি কম, এই কারণে করলা উস্তার দামটা একটু বেশি। বৃষ্টির কারণে প্রচুর মাল নষ্ট হয়ে গেছে। ডিমের দাম, মুরগি এবং গরু গোস এগুলা সমস্ত দাম আর কি সিন্ডিকেটের কারণে আমার বাড়তেছে। অনেকে কিনতেছে না, কবে এত দাম চান, বিশ্বাস হইতেছে না যে এত দাম কেমনে বাড়ে। 1 কেজি 30 টাকা। একদিন যদি মার্কেট শর্ট করে তাহলে বেড়ে গেল। আসলে যে আটা নাই, আপনি যান সব ইন্ডাস্ট্রিতে যান, সবার কাছে দেখবেন যে আটা ভরা আছে, তাদের গোডাউনে আটা ভরা আছে, দিচ্ছে না, মার্কেটে দাম বাড়াচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছিল এবং দায়িত্ব নিয়ে বিএনপি কিন্তু জনগণের যে মনের ইচ্ছা, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু ইলেকশন হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের যে প্রচেষ্টা, অর্থাৎ যে শাসন ব্যবস্থা, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওই সময়কার সংসদে সেটি পাশ হয়েছিল। আমাদের এখানে কয়েকজন বক্তা বলেছেন বাকশালের কবর থেকে কিভাবে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে। বাকশালকে কবর দিয়ে শহীদ জিয়া করেছেন 79-এর পার্লামেন্টে। কাজেই একই জিনিস দেখেন, প্রেসিডেন্সিয়াল ফর্মে নির্বাচন হলো, কিন্তু পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই দুটো কথা আমি এখানে আনলাম এই জন্যই, যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন, দেশের সংস্কার এর জন্য চিন্তা করেন, তাদের বোঝা উচিত এই প্র্যাকটিস হ্যাজ বিন স্টার্টেড বাই দি বিএনপি, নট বাই দি পিপুল। যারা এখন কথা বলছে এরা কিন্তু জীবনেও কোনোদিন এই সমস্ত দায়িত্ব পালন করে নাই, তাদের ট্র্যাক রেকর্ডে বা নাই যে তারা কোনো সংস্কার জীবনে কখনো করতে পেরেছে, ভবিষ্যতে হয়তো করতে পারে, সেইটা ভবিষ্যৎ বলে দিবে। বাট বিএনপি হ্যাজ দি ট্র্যাক রেকর্ড যে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারের কতটুকু চিন্তা ভাবনা করে, সুশাসনের ব্যাপারে কতটুকু চিন্তা করে। আজকে অনেকেই দেখলাম অনেক কথা বলেন, কিন্তু সেই দুর্নীতি দমন সংস্থা থেকে আজকের দুদক সৃষ্টি করেছে, সেটিও কিন্তু সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে জবাবদিহিতা এবং সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেটি স্টার্ট করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্যের অংশবিশেষ। ঢাকা মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা চলতিপাড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আওলাদ হোসেন, হাবিল এবং কায়ুম নামে 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইমন নামের একজন গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। গেল রাত 11:30টার দিকে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহতরা কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে আওলাদ ও হাবিল মারা যান। স্থানীয়রা আহত কায়ুম ও ইমনকে উদ্ধার করে নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক কায়ুমকে মৃত ঘোষণা করেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান। জনরোষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে ভারত থেকে ফেরত পাঠানো উচিত। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে সংসদ সদস্য অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশের অভিযোগে বাংলা ভাষাভাষীদের আটক ও ফেরত পাঠানোর বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, দেশকে সত্যিই অনুপ্রবেশকারী মুক্ত করতে চাইলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত ছিল।
তিনি দিল্লিতে বসে বিভিন্ন বক্তব্য দিয়ে ভারতের সমস্যা তৈরি করছেন বলেও অভিযোগ ওয়াইসির। ছাত্র জনতার অভ্যুত্থানকে সম্মান জানিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান এই মুসলিম নেতা। মেহেরপুরে কাথুলি কুতুবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে বিএসএফ। গেল রাতে কাথুলি সীমান্তের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি কাথুলি কোম্পানি কমান্ডার জানায়, ইকবালকে আটকের পর থেকে বিএসএফ এর সাথে যোগাযোগ চলছিল। পরে গভীর রাতে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিজিবির পক্ষে কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং বিএসএফ এর রাউতবাড়ি ক্যাম্প কমান্ডার এসি আনস কুমার উত্তম দেশের নেতৃত্বে ছিলেন। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের চাংলি মিথান স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। 20 আগস্ট প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে 3-1 গোলে জয় পরের বেশ ফুরফুরে মেজাজে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের আগে মাঠের অনুশীলন করেনি মাহবুব রহমান লিটুর দল। টিম হোটেলে রিকভারি সেশনের পাশাপাশি প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভিডিও অ্যানালাইসিস করেছে টিটুর শিশুরা। দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য বাংলাদেশের। এদিকে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে 7-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-23 বাছাইয়ের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ দল। খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে 1-0 গোলে হারে সাইফুল বাড়ির টিটুর শিশুরা। সেই ম্যাচের ভুল শুধরে শেষ প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় জায়ান নোভারা। বাহরাইনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে দেশে ফিরে আগামী 29 আগস্ট এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে উঠবে বাংলাদেশ দল। ছেলেরা ভালো কাজ করেছে এবং কোচও খুশি আমাদের আজকে ট্রেনিং সেশনের পর। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। এএফসিতে আমাদের যেই মানের টিমের সাথে খেলা, তো এই মানের টিমের সাথে আমরা এখানে খেলতে পারতেছি, তো এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করি। এটা এখানের ভুলভ্রান্তিগুলো আমরা রাইট করে এটা এএফসির টুর্নামেন্টে কাজে লাগবে আমার মনে হয়। আজ থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্স। বিকেলে আসর উদ্বোধন করবেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবারের আসরে এখন পর্যন্ত 35টি সংস্থা 402 জন অ্যাথলেট রেজিস্ট্রেশন করেছে। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা 2টি গ্রুপে 40টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশীয় আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় 120 জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করবেন। এবারের আসরে সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানায় অ্যাথলেটিক্স ফেডারেশন। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।